আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে। রাজনৈতিক দলগুলো সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছে, এই দাবি খোদ রাজনৈতিক দলগুলোরই। কিন্তু সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো কোনো উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলো সরকারকে দুর্বল করতে চাইছে, এমন মন্তব্য করেছেন সরাসরি বলতে গেলে সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এবং বিভিন্ন সময় তা নানান ধরনের মন্তব্য করছেন। আসলে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে চাইছে কিনা, আর যদি করতে চাই তাহলে কেন ব্যর্থ করতে চাইবে, সেই সব বিষয়ে আমরা আলোচনা করবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শামসুজ্জামান দুদু, আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে কি সরকার মানে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে চাইছে, যে অভিযোগটি সরকারের বিভিন্ন উপদেষ্টাদের পক্ষ থেকে আসছে? জি, আপনাকে ধন্যবাদ, সাইফুল ভাইকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে অভিনন্দন। যে উপদেষ্টা এই কথা বলেছেন, এক কথায় বলতে হয় এটা একটা ছেলে মানুষই বক্তব্য। ওই জায়গায় পৌঁছে ওই চেয়ারে বসে বর্তমান সময়ের প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সম্বন্ধে যে মন্তব্য, সেটি যদি ভিন্ন কোনো দেশ বলতো তাহলে হয়তো কিছুটা মানলেও মানা যেত। কিন্তু এই সরকারকে যারা আন্দোলন সংগ্রাম করেছে, 1 মাস না, একেবারে সুদীর্ঘ 16-18 বছর ধরে যারা জেল খেটেছে, যারা বুকে রক্ত দিয়েছে, ফাঁসির আসামি হয়েছে, তাদের সম্বন্ধে যখন প্রশ্নটা কেউ করবে, সেই প্রশ্ন করার আগে তাকে প্রেক্ষাপটটা একটু ভাবতে হবে। সেই জন্যই বলছি এটা একেবারে ছেলে মানুষের বক্তব্য। হ্যাঁ, এটা না হওয়ারও কিছু নাই, কারণ যারা এসব কথা বলছেন তারা ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়ন বা ছাত্র সংগঠনের দায়িত্বশীল কোনো অবস্থানে কখনো ছিলেন না। অর্থাৎ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বোঝায়, শিক্ষার ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বোঝায়, সামাজিক অবস্থানের ব্যাকগ্রাউন্ড বলতে যেটা বোঝায়, ওই ধরনের ঘটনা নেই। শুধু আন্ডারওয়্যার পরলে কিন্তু বাইরে বেরোনো যায় না, তার সঙ্গে অন্যান্য পোশাকও পরতে হয়। যারা 1 মাসের আন্দোলন করেছে তারা 16 মাসের পোশাক তো দেখে নাই, 16 বছরের। সেই জন্য শুধু আন্ডারওয়্যার পরে যারা ঘর থেকে বেরিয়েছে তাদের সম্বন্ধে আমার কোনো মন্তব্য করা নেই। এটা আমার জন্য এই জন্যে বিব্রতকর যে এই সরকারের মধ্যে দিয়ে আমরা একটা ভালো নির্বাচন করতে চাই। ব্যর্থ তো দূরের কথা, আমরা শুধু ডিপেন্ড করি না, শুধু মনে করি এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা কঠিন হবে। এই সরকার মানুষের আকাঙ্ক্ষার পরিপূরণের জন্য কাজ করছে এবং সেই কাজ করার সঙ্গে সহযোগী হিসাবে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করছে এখানে কার্যকরভাবে। সেই সময় এই ধরনের দায়িত্বশীল ছেলেমানুষী বক্তব্য প্রত্যাশা আমরা করি না। সাইফুল হক, আসলে কেন সরকার এটি মনে করছে? আমি তো ধরে নেব যে যখন একজন উপদেষ্টা, তার বয়স যাই হোক না কেন বা যে অবস্থান থেকে আসুক না কেন, সরকারকে ব্যর্থ করতে চাইছে, তারা এমনটি মনে করছে কেন, বা ব্যর্থ করে লাভ কি রাজনৈতিক দলগুলোর? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন দুদু ভাই, আর দর্শক শ্রোতা তাদেরকে শুভেচ্ছা জানাই। এটা মনে করি প্রথমত এটা একটা ভুল বক্তব্য এবং খানিকটা অন্যায় বক্তব্য। রাজনৈতিক দলগুলোর উপরে যেভাবে দোষারোপ করা হলো, এটা মানে পুরোপুরি অনাকাঙ্ক্ষিত। কারণ এই সরকার ছাত্রদের দ্বারা নিযুক্ত হলেও, যেটা সরকার প্রধান নিজেই বলেছেন, কিন্তু আমরা গণতন্ত্র মঞ্চ, রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি সহ সকল রাজনৈতিক দল যারা 16 বছর একটা জানবাজি লড়াই করে যারা আমরা আন্দোলন করে আসছি, এবং এইবারকার এই ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের যারা রাজনৈতিক দিক থেকে সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার অ্যাজ পলিটিক্যাল পার্টিস, আমরা এক কাট্টা সমর্থন দিয়ে আসছি এই সরকারকে।
5ই আগস্টের ক্যান্টনমেন্টের বৈঠক, ওদিন সন্ধ্যায় বঙ্গভবনের বৈঠক থেকে শুরু করে এ পর্যন্ত গত 4 মাসে হ্যাঁ সরকার নিয়ে আমাদের বিভিন্ন সমালোচনা আছে, বক্তব্য আছে, তাদের ত্রুটি, দুর্বলতা, ঘাটতি, সমন্বয়হীনতা। সরকারের মধ্যে প্যারালেলি অনেকগুলো সরকার কাজ করে কিনা, প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার আছে, আবার দিকে আমলাদের নেতৃত্বে প্যারালেল আরেকটা সরকার কাজ করে। তারা সরকারের চেয়ে ব্যক্তিগত, গোষ্ঠীগত বিশেষ এজেন্ডা নিয়ে কাজ করতে তারা আগ্রহী। ছাত্র তরুণরাও আরেক ধরনের সরকারের একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারাও কাজ করছেন। এত কিছুর পরও আমরা কিন্তু আমরা তাদেরকে সমর্থন দিয়ে আসছি। 4 তারিখে প্রফেসর ইউনূস সকল রাজনৈতিক দলকে তিনি ডাকলেন না, সেখানেও আমরা সবাই এক বাক্যে বলেছি আমাদের রাজনীতির প্রশ্নে, আদর্শের প্রশ্নে ভিন্নতা থাকতে পারে, আমাদের মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা বলেছি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমরা কিন্তু সবাই ঐক্যবদ্ধ এবং সরকারের প্রতি আমাদের আস্থাটা কিন্তু আমরা আবার ওখানে পুনর্ব্যক্ত করে এসছি আমরা। ফলে সরকারকে আমরা যেটুকু সমালোচনা সেটা সরকারকে কার্যকারী করবার জন্য, সরকার যাতে ব্যর্থ না হয়, যাতে অকার্যকর না হয়। সরকারের উপরে মানুষের তো হিমালয় প্রমাণ একটা প্রত্যাশা, এটা তো সত্য কথা, কিন্তু বাস্তবে তো মানুষ সরকারকে একটা দুর্বল সরকার হিসেবে মানুষ বিবেচনা করছে, এটাও সত্য কথা। আমরা যে সমর্থন দিয়ে যাচ্ছি সেটা সরকার যেন সফল হয়। সফল কি? 3টা বড় দাগের কাজ: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে, জানমালের তারা হেফাজত করবেন, আর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করে যেগুলোর ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর আমাদের মতৈক্য আছে, যেটা আমরা 2 বছর আগে থেকে বলে আসছি, কেউ আমরা 1 দশক আগে থেকে বলে আসছি, এগুলো উদ্যোগ নিয়ে একটা আলাপ আলোচনা করে আগামী বছরের মধ্যে তারা একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা সে পর্যন্ত সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। আমরা চাই সরকার রাইট ট্র্যাকে থাকুক, সরকার যেন পথ ভুল না করে, সরকার যেন পথের মাঝখানে তারা যেন থমকে না দাঁড়ায়। ফলে আমি উপদেষ্টা নাহিদ যেটা বললেন, তো দুদুভাই বললেন, আমরা এটাকে বড় আকারে দেখতে চাই না। মানে এর দ্বারা নিশ্চয় আমরা আমাদের নীতি কৌশল নির্ধারণ করব না। সরকারের প্রতি আমাদের ক্রিটিক্যাল যে সমর্থন, আমাদের ক্রিটিক্যাল এনগেজমেন্ট সেটা অব্যাহত থাকবে, এবং সরকার যেন আগামী নির্বাচনের মধ্য দিয়ে সরকার যদি বেরিয়ে যেতে পারে, আমরা সে পর্যন্ত নিশ্চয়ই সরকারের প্রতি আমাদের সমর্থন থাকবে। মানে সরকার কি রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করছে? তার এই বক্তব্যের মাধ্যমে কি আমরা সেটা ধরে নেব? খানিকটা এরকম একটা ইঙ্গিত তার বক্তব্যের মধ্য দিয়ে কিছুটা বেরিয়ে আসছে। আর যে কথা আমি গত 4 মাসে বহুবার আমি নানা অনুষ্ঠানে কথাটা বলেছি, রাজনৈতিক দল সরকারের কোনো প্রতিপক্ষ নয়। কেন? এটা তো চরিত্রের দিক থেকে এটা হচ্ছে একটা নন পার্টিজান, একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা মানে নির্দলীয় একটা অন্তর্বর্তী সরকার, একটা ফ্যাসিস্ট রেজিমের পরে আরেকটা পপুলারলি ইলেক্টেড ডেমোক্রেটিক গভর্নমেন্টের মাঝখানে এইটুকু সময় তাদের দায়িত্ব। এবং সেখানে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার কারা? স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টিস, অভ্যুত্থানের সাথে অংশ নেওয়া ছাত্র, তরুণ এবং জনগণের সমস্ত গুরুত্বপূর্ণ অংশীজন, তারাই তো গুরুত্বপূর্ণ জায়গাটা। সুতরাং আমরা সরকারের সঙ্গে বরাবরই চেয়েছি একটা অর্গানিক রিলেশনশিপ সরকার যেন তৈরি করে, কিন্তু আমরা দেখছি সরকারের ভেতরেই যেন রাজনৈতিক দলগুলোকে একটু পাশ কাটিয়ে যাওয়া, একটু দূরত্বটা বেড়ে যাওয়া, খুব ইস্যুর বাইরে। আপনি খেয়াল করবেন 15ই আগস্টের ওইটা একটা আলোচনা ছিল, তারপরে দুর্গাপূজা, আর এবার ভারতীয় সাম্প্রদায়িক উস্কানের মুখে। কিন্তু এ পর্যন্ত কিন্তু সরকার কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু সুনির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে কিভাবে ডেমোক্রেটিক তার রূপান্তরটা হবে, কিভাবে বাংলাদেশ করবে, সিরিয়াস কোনো আলাপ আলোচনা এখনও সরকার কিন্তু জানে। আমি আশা করব যে রিফর্মের এজেন্ডা নিয়ে সরকার নিশ্চয়ই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে তারা নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আলোচনা করবেন। এই দূরত্বের জায়গাটা ভালো না। আমরা সরকারের কোনো প্রতিযোগী না, সরকারও রাজনৈতিক দলগুলো প্রতিযোগী না আমরা, কারণ সরকারের যেহেতু ডেফিনেট কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, থাকার কথা না, সুতরাং রাজনৈতিক দলগুলোকে বিরোধী মনে করবার কিন্তু কোনো যৌক্তিক কোনো কারণ নেই। আরেকটা কথাও নাহিদ বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো চাই যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, কথাটা সত্য না, এটাও সত্য না। আমরা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি, জনগণের সকল অংশ। সরকারের নানা ব্যর্থতার পরেও সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগও নিয়েছেন, তাদের আন্তরিকতা নিয়ে, তাদের সদিচ্ছা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, তারা তো তৈরি ছিলেন দায়িত্ব নেবার জন্য,
যোগ্যতা, দক্ষতা, দূরদর্শিতার হয়তো বা ঘাটতি আছে। আমরা সবাই সমর্থনের মধ্য দিয়ে সরকারকে আমরা কার্যকরী ভূমিকা আসলে আমরা নিয়ে আসতে চাই। যেমন দুদুক নাহিদ ইসলাম আরও একটি কথা বলেছেন যে গণ অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক দল গঠিত হবে, জনগণের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই দল যদি সফল হয় তবে বর্তমান রাজনৈতিক দলগুলো একটি চ্যালেঞ্জের মধ্যে পড়বে। মানে তিনি কি ইঙ্গিত করতে চাচ্ছেন তা তো আমরা বুঝতেই পারছি। এটি তো ওপেন সিক্রেটে ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠন হবে এবং সেই দল গঠন হলে রাজনৈতিক দলগুলো মানে আপনারা এক্সিস্টিং যে দলগুলো রয়েছেন বড় বৃহৎ ছোট দলগুলো মিলে তারা একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, সে কথা তো নিশ্চয়ই বলতে চেয়েছেন। আসলে এই বিষয়টি কি তাই? আমার পরামর্শ বড় ভাই হিসাবে ছোট ভাইকে, বড় ভাই এটা এত দূর দেখতে পারে না, ছোট ভাই তো দেখতে পেয়ে পারছে যে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জে পড়বে এবং তারাই কামিয়াব হবে। তাহলে তার উচিত হচ্ছে তার পদ থেকে পদত্যাগ করে ওই রাজনৈতিক দলে যোগ দিয়ে ওটাকে পরিপুষ্ট করা, শ্রীবৃদ্ধি করা, সাংগঠনিকভাবে এগিয়ে যাওয়া। তাহলে সেটি হবে তার ভাবনা, চিন্তা এবং বক্তব্যের সঙ্গে সাদৃশ্যতাপূর্ণ। তিনি ওই পদে, যেটা কেয়ারটেকারের সরকারে আছেন, এটি কোনো রাজনৈতিক সরকার না। এটা যদি কোনো দিকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তো এটা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দল এই সরকারকে সমর্থন করছে, তাকেও সমর্থন করছে। তো তিনি যখন যে কোনো ব্যক্তির রাজনৈতিক দল গঠন করার মৌলিক অধিকার আছে, তিনি গঠন করতে পারেন, সেই দলে যোগ দিতে পারেন, সেই দলের কার্যক্রমকে এগিয়ে নিতে পারেন, কিন্তু সেটি কেয়ারটেকার সরকারে অবস্থান করে না। এবং সেখানে বসে যে কথা তিনি বলছেন এটি বিতর্ক সৃষ্টি করবে। বরঞ্চ যে কাজগুলো বর্তমান সরকার করতে চায় এবং রাজনৈতিক দলের সমর্থনে, সেই কাজগুলো বিঘ্নিত হতে পারে। যে এই কাজের প্রতি আমাদেরও সমর্থন আছে, তো এই বিঘ্নিত হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়, এমন কাজ না করে, না বক্তব্য দিয়ে, বরঞ্চ তিনি যেটা আরুদ্ধ কাজ, মানে অর্থাৎ নতুন রাজনৈতিক দলকে প্রচলিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো ভয় পাচ্ছে বা তাদের কাজ কামে তিনি সন্তুষ্ট না, এ হতেই পারে, এটা এমন কিছু নতুন কিছু না। কিন্তু সেই আসনে, যে আসনে তিনি থাকতে চাচ্ছেন, সেই জায়গাতেই বক্তব্যটা প্রত্যাশিত না, সেখান থেকে সরতে হবে, পদত্যাগ করতে হবে। এটাই গণতান্ত্রিক ভাবনা। গণঅভ্যুত্থানের মূল চেতনা আছে গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা রক্ষা। তো সেইটা যদি করতে হয় তাহলে একটি রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, যদি জনগণ তাদের সাপোর্ট করে, অন্য রাজনৈতিক দলগুলো না করে, তাহলে তার আরও শক্তিশালী অবস্থানে থাকবে, তাদের ভাবনা দিয়ে দেশকে এগিয়ে নেবে। কিন্তু ওই জায়গায় বসে বসে এইসব কথা হঠাৎ করে ব্যাখ্যা করা, যেমন আমরা মনে করি, আমার দল থেকে স্পষ্ট করে বলা হয়েছে, যত দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব হবে তত সংগঠন দ্রুত কমে আসবে। অর্থাৎ প্রলম্বিত সময়কে ধারণ করার যদি সরকারের ক্ষমতা না থাকে, তাহলে নির্বাচনের মুখোমুখি রাজনৈতিক দলগুলো কেয়ারটেকার তো নির্বাচন অনুষ্ঠিত করবে না, পার্টিসিপেট করবে না। যদি কেউ পার্টিসিপেটের ভাবনা হয়, তাহলে তার উচিত হচ্ছে সেখান থেকে সরে দাঁড়ানো। যে রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক দল যার পছন্দ যেটা, সেখানে চলে যাবে। কিন্তু সেটি না করে আমি সরকারের মূল জায়গায় থেকে বিভ্রান্তি সৃষ্টি করে, এটা গণতন্ত্রের সপক্ষে যাবে না। বরঞ্চ এটা আগামী দিনের জন্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে, যে বিভ্রান্তিগুলো আমাদের বিপদ ডেকে আনতে পারে। জাতীয় ঐকমত্যের একটি স্লোগান তো উঠেছিল বা রব উঠেছিল, এবং ভারতের বিরুদ্ধে আমরা জাতীয় ঐকমত্য সৃষ্টি হতে দেখেছি। এটি নিয়ে নানান ধরনের বিতর্ক আছে। তা আমরা সব বাদ দিয়ে যদি সরকারকে সহযোগিতার ক্ষেত্রে জাতীয় ঐকমত্যের প্রশ্নে আসি, সেটি কি আসলে সম্ভব? জাতীয় ঐকমত্য এখনই আছে, কেয়ারটেকারই তো জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হয়েছে। এখন কেয়ারটেকারের ভিতর থেকে যদি এই ধরনের ঘটনা আছে, মানে বক্তব্য আসে, সেটা আমার মনে হয় প্রত্যাশিত না এবং এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। ওই যে কারণে আপনি জাতীয় ঐকমত্যের কথা বলছেন, নিঃসন্দেহে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের প্রধান ডক্টর ইউনূসের প্রতি সবার শ্রদ্ধা আছে, ভালোবাসা, সমর্থনও আছে। শুধু আমার দেশের না, সারা বিশ্বেরই সমর্থন আছে।
সেই জায়গাটায় যদি আমাদের রক্ষা করতে হয় মনে হয়, তাহলে রাজনীতির দলগুলোকে, যদি নতুন ভাবনাও থাকে, রাজনীতির দলগুলোকে, শ্রেণী পেশার মানুষকে সবাইকে আবার তিনি ডেকে তাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করতে পারেন। এ পর্যন্ত যে আলোচনাগুলো করছেন সকল রাজনীতি দল তাদের সমর্থন করছে, এখানে তো কোনো ভিন্ন মত নাই। আমাদের প্রত্যাশা, যেটা সাইফুল ভাইয়ারও বললেন, যে একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা, যৌক্তিক সময়, অর্থাৎ আগামী বছরের ভিতরে, যেটি সেনাপ্রধান বলেছেন, যেটা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সেটা যেটি ব্যক্তিগতভাবে শিক্ষামন্ত্রী বলেছেন, পরক্ষণে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শেষ কথাটা ডক্টর ইউনূস বলবেন। হ্যাঁ, বলবেন, কিন্তু এই সময়ের মধ্যে হয়ে গেলে আমার মনে হয় মানে যতটা সম্ভব বিতর্কহীন অবস্থায় একটা ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আর না হলে নতুন নতুন, যেমন শ্রেণী পেশার মানুষ ভালো নাই, বিভিন্ন আপনি বাজারের দিকে গেলেই দেখবেন সে দাও দাও করে আগুন জ্বলছে, এটা তো নিয়ন্ত্রণ করাই যায়নি। ওখানে যে সিন্ডিকেট আগে ছিল সেটা আরও শক্তিশালী হয়েছে। বেকার যুবকরা ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই তাদের। সবগুলো রাজনৈতিক একটি দল যদি ক্ষমতা আসতো জনসমর্থিত হয়ে, বিজয়ী হয়ে, তাদের পক্ষে অনেক সিদ্ধান্ত সহজে গ্রহণ করা সম্ভব ছিল, যেটি এখন হচ্ছে না। আবার ক্রমে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কোনোভাবে এড়িয়ে যাওয়ার মতো না। আমি অন্য ঘাড়ে দোষ চাপিয়ে নিজে বাঁচবো, এই প্রবণতা ঠিক হবে না। সেই জন্য দায়িত্ব নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য যত দ্রুত সম্ভব এই সংস্কার দ্রুতলয়ে করে, 4 মাস কিন্তু পার করে ফেলছে, একটি স্বাভাবিক গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সাইফুল হক, আপনার কাছে প্রশ্ন, যে জাতীয় ঐকমত্যের এই শব্দ দুটি অনেক বেশি উচ্চারিত হচ্ছে এবং নাহিদ ইসলাম তো বলেছেন সে বিষয়ে আপনারা আলোচনা করেছেন। তার মানে ঐকমত্য দূরের কথা, একেবারে বিরোধিতা তার কথা অনুযায়ী রাজনৈতিক দলগুলো করছে, সেগুলো আপনারা ব্যাখ্যা দিয়েছেন যে কতটা সহযোগিতা করছেন। কিন্তু এই ঐকমত্য বলতে আমরা কি বোঝাবো? যেটি 4 তারিখে হয়েছে, যেটি কথা আপনি একটু আগে বললেন, সেটা তো ছিল ভারতের যে অপপ্রচার, ভারতের যে গুজব, বাংলাদেশকে উস্কানি দেওয়া, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা, সেসবের বিরুদ্ধে একটি ঐকমত্য ছিল। এর বাইরে কি আর কোনো ধরনের ঐকমত্য গড়ে ওঠার কোনো সুযোগ আছে? আর সরকার গঠিত হয়েছে, যেটা শামসুল মান দুদু বলছিলেন, সেটাও ঠিক আছে, কিন্তু এর বাইরে কি আর কোনো ধরনের ঐকমত্য গড়ে ওঠার কোনো সুযোগ আছে নির্বাচনের ক্ষেত্রে? নির্বাচন কবে হতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। একটা যেটা আপনি বললেন, একটা তো আমরা একটা বিশেষ ভারতের অব্যাহত উস্কানির মুখে আমরা এখানে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে আমরা জাতির সামনে যে আস্থাটা আমরা দিতে চেয়েছি, নানা প্রশ্নে দ্বিমত থাকলে, ভিন্নমত থাকলেও জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এটা আমরা আমাদের জনগণকে যেমন বার্তা দিতে চেয়েছি, ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বা ইভেন ভারত সহ সবাইকে আমরা একটা বার্তা আমরা দিতে চেয়েছি যে অভ্যুত্থানের পরে, ধরুন আমাদের মধ্যে এটা দরকার হলো কেন? গণঅভ্যুত্থানের পরপরই তো আমাদের মধ্যে একটা বিশাল একটা ঐক্যের একটা জায়গাটা ছিল, কিন্তু গত কমাসে একটু মনে হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে কিছুটা দূরত্ব, কিছুটা ফাটল, কিছুটা ফারাক তৈরি হয়েছে কিনা। তার জন্য তো আবার দরকার হলো সবাইকে একসাথে হয়ে কমন একটা বক্তব্য, সাধারণ একটা ডিক্লারেশন, যার যার ল্যাঙ্গুয়েজে, কিন্তু মূল প্রতিপাদ্যটা একই রকম, যে আমরা দেশের স্বার্থটা সবার উপরে, সেই বার্তাটা দিয়েছি। তো আর আপনি যেটা বললেন, আমি মনে করি এর বাইরে ঐক্যমতের জায়গা আছে। আমরা 16 বছর এদেশের মানুষ যে নির্বাচন দেখেনি, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, গোটা নির্বাচনী ব্যবস্থা যেখানে ধসে পড়েছে, তাহলে মানুষ যে দিন শেষে একটা মানুষ তার ভোটাধিকার প্রতিষ্ঠা চায়, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন চায়, এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাবে, মনে করি ব্রডলি একটা ঐক্যমতের জায়গাটা অনেকের ভেতরে আছে। এক, পুরনো জমানায় আমরা কেউ ফিরতে চাই না, আমরা অনেকগুলো পরিবর্তন চাই, যে ব্যবস্থা, যে পরিবর্তনের মধ্য দিয়ে কোনো দলের এমনকি কোনো জনপ্রিয় দল হলেও সেই দল যেন ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ করতে না পারে, একজন ব্যক্তি তিনি যেন চূড়ান্ত কর্তৃত্ববাদী যেন শাসকে পরিণত না হন। এগুলো ব্রডলি এক ধরনের ঐক্যমত আছে না রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা তো অনেকগুলো পাবলিক কমিটমেন্ট করেছি, বিএনপি করেছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ করেছে,
অন্যান্য অনেক দল সবাই এখন করছেন, ছাত্র তরুণরা বলছেন, অনেকে বলছেন আলাপ আলোচনা করলে অনেকগুলো প্রশ্ন পাওয়া যাবে, যেসব ব্যাপারে ব্রডলি আমাদের অনেক চিন্তার ঐক্য বোঝাপড়ার জায়গা আছে। আমাদের এর বাইরেও তো হ্যাঁ অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো একটু দীর্ঘমেয়াদী প্রশ্ন। আপনি গোটা রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কারের প্রশ্ন, কোনোটা মধ্যমেয়াদী, কোনোটা দীর্ঘমেয়াদীর প্রশ্ন আছে। আপনার অর্থনীতির সংস্কার বলেন, কৃষি অর্থনীতি, শিল্প, বাণিজ্য, অনেকগুলো আছে না যেগুলো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী লাগবে। সেখানে আমরা সব ব্যাপারে একমত হয়তো হতে পারবো না, কিন্তু আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে প্রশ্ন, আমার নানা প্রশ্নে ভিন্নতা থাকতে পারে, আমি আলোচনা করব, ডিবেট করব, পলিটিক্স করব, কথাবার্তা বলবো। আবার এটা নিয়ে আমরা স্ব জায়গা থেকে আমরা পলিটিক্যাল এজেন্ডা আকারে আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণ ম্যান্ডেট চাইব। তারপরে মানুষ যেটা গ্রহণ করে তারা সরকার গঠন করবেন, বাকিরা তারা বিরোধী দলে থাকবেন। তো আবার বিরোধী দলের কণ্ঠস্বরও যাতে শোনা যায়। এবার গুরুত্বপূর্ণ রিফর্মের যে আলোচনা চলছে, যারা হেরে গেলেন, ধরুন যারা সংখ্যা লঘু, তাদের কণ্ঠস্বরটা যেন প্রতিনিধিত্ব আকারে আসে, সেটা পার্লামেন্টে বলি, নানা জায়গাতে বলি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা, গুরুত্বপূর্ণ রিফর্মের একটা এজেন্ডা। আর আমি একটু বলতে চাই, ছাত্রদের তো অনেক এজেন্ডা আছেন, যেটা দুদু ভাই বলে আমি একটু যোগ করতে চাই। সেটা হলো যে ছাত্ররা যদি ধরেন পিতা যদি পুত্রের কাছে হেরে যান, বড় ভাইরা যদি ছোট ভাইয়ের কাছে হেরে যান, এর চেয়ে মনে হয় আনন্দের মনে হয় আর যেন কোনো বিষয় নেই। অর্থাৎ নতুন প্রজন্মের কাছে পুরনো প্রজন্ম যদি হেরে যায়, একটা অগ্রগামী চিন্তা, অগ্রগামী দর্শন, অগ্রগামী কাজের মধ্য দিয়ে সভ্যতা তো এভাবে সভ্যতা এগিয়েছে। মানব জাতির যে বিকাশ হয়েছে কিন্তু এইভাবে হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মের জায়গা থেকে হয়েছে। এটাকে আমরা ওয়েলকাম করি। তার ধরনটা কি? আপনি সরকারে থাকছেন, আপনি সরকারের এগুলো আপনি কথা বলছেন, আবার আপনি যদি ধরেন আবার যদি একটা রাজনৈতিক দলও যদি তৈরি করতে চান, তাহলে আমাদের এখানে কিংস পার্টিগুলোর অভিজ্ঞতা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু মানুষ যখন ধরেন ছাত্ররা যদি এই ছাত্র তরুণরা সরকার বা তার ছত্র ছায়া থেকে তারা যদি দল করতে চান, আমি দলকে খুবই ওয়েলকাম করি। আমি তাদেরকে একেবারে সাধুবাদ জানাই, অভ্যর্থনা জানাতে চাই। নতুন প্রজন্মের ভাবনা যদি দলগুলো যদি প্রপারলি রিপ্রেজেন্ট করতে না পারে, নিশ্চয়ই নতুন দল হবে, প্ল্যাটফর্ম হবে, নতুন চিন্তা হবে, নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে, এটাই স্বাভাবিক, এটাকে আমরা স্বাগত জানাবো। কিন্তু যদি এরকম একটা যদি ব্র্যান্ড হয়ে যায় যে আপনি এটা সরকারি মদদে আর একটা রাজনৈতিক দল গড়ে উঠছে, আমার ভয় আতঙ্কটা, আমার আশঙ্কাটা হচ্ছে ছাত্রদের সম্ভাবনা যেটা আছে, তাদের সম্ভাবনাটা কিন্তু অঙ্কুরে কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু পথ হারাবে, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। ইতিমধ্যে অনেকখানি অ্যালিনেশন তাদের কিন্তু খানিকটা কিন্তু দেখা যাচ্ছে, এক ধরনের বিচ্ছিন্নতা বোধও কিন্তু আসছে, খেয়াল করবেন। কিন্তু আমরা চাই না যে এই প্রজন্ম যে আকাঙ্ক্ষা নিয়ে বেড়ে উঠেছে, এটা কোনো কারণে এটা যাতে পথভ্রষ্ট হোক। তারা যদি দল করতে চান, সরকার থেকে বেরিয়ে এসে তারা দল করবেন, আলোচনা করবেন, আগামী নির্বাচনে যাবেন। এখন যদি এটা প্রশ্ন হয় যে তাদের দল পরিপূর্ণ জনগণের সমর্থন পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে, তো এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটা তো রাজনৈতিক দল সবার সঙ্গে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সরকার যদি সে পথে যদি চলতে চান, তাহলে অনিবার্যভাবে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এক ধরনের বিরোধ বৈরিতার প্রশ্ন দেখা দেবে। আমি আশা করতে চাই ওরকম কোনো বিরোধ বৈরিতার প্রশ্ন আসবে না, কোনো সুযোগ আসবে না। আমরা আস্থা বিশ্বাস নিয়ে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র তরুণদের যে সম্ভাবনা, সেটাকেও আমরা ধারণ করতে চাই, নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার দিকে আমরা হাঁটতে চাই। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতি পর, দর্শক ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান, এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আমি আবারও শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই। ছাত্র সমন্বয়কদের আরও একজন সামনের সারির যিনি এই মুহূর্তে লাইমলাইটে রয়েছেন, হাসনাত আবদুল্লাহ, তিনি আপনাদেরকে মুরব্বী হিসেবে সম্বোধন করে বলেছেন যে
আপনারা নাকি শেখ হাসিনার সঙ্গে আতাত করছেন এবং আতাত করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন, নির্বাচনে যাওয়ার চেষ্টা করছেন। যদি তেমনটি হয়ে থাকে তাহলে শহীদের রক্তের উপর দিয়ে 24-এর আন্দোলনের যে শহীদরা তাদের রক্তের উপর দিয়ে আপনারা সেই কাজটি করতে যাচ্ছেন। আপনাদের প্রতিক্রিয়া? আমার এই ক্ষেত্রে প্রতিক্রিয়া দেওয়াটা খুব দুঃখজনক হবে, এই জন্যে এরা আমার ছোট ভাইয়ের মতো। সদ্য একটি গণঅভ্যুত্থানে তারা সক্রিয় ভূমিকা পালন করেছে। আমরা 90 গণঅভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে একটা ভূমিকায় আমরা ছিলাম। অর্থাৎ ছাত্র আমল মানে থাকা অবস্থায় তারা যে ভূমিকা পালন করেছে, তখন আমাদের মুরব্বী যারা যারা জাতীয় রাজনীতিবিদ ছিলেন, এখনও তারা আমাদেরকে মুরব্বী মানছে। এটা ভালো, তো খারাপ কিছু না। তবে যেসব অভিযোগগুলো করছে একটু ভেবে চিন্তে করা ভালো। কারণ সবেমাত্র 4 মাস হয়েছে, একটি নতুন সরকার হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। একটা নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে একটি সরকার তৈরি হবে, যে সরকার বিশৃঙ্খলাপূর্ণ যে বাংলাদেশ, অর্থনীতি নাই, আইন শৃঙ্খলা নাই, যেটা শেখ হাসিনাই এটা ধ্বংস করে গেছেন, সেটাকে পুনর্গঠন করা, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই জায়গাটায় নির্বাচনের কোনো বিকল্প আছে বলে আমার কাছে জানা নাই। নির্বাচনের ব্যবস্থা ভেঙে দিয়েছিল শেখ হাসিনা, তছনছ করেছিল, নিশ্চিহ্ন করেছিল, যেখানে ফ্যাসিবাদের জন্ম হয়েছিল। তো সেই ফ্যাসিবাদ থেকে বেরিয়ে আসার জন্য আন্দোলন, গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থান পরবর্তীতে মানুষ যে 3-4 বার ভোট দিতে পারে নাই, খালি ভোটের নামে তামাশা হয়েছে। তো সেই তামাশার সঙ্গে বর্তমান সময় সরকারের বা ব্যবস্থাপনার একটা পার্থক্য থাকতে হবে। আমি সব করব, খালি নির্বাচনটা দেবো না, এটা ঠিক হবে না। এই ভাবনা প্রথম আসলেই সরকার মানে এরকম ভাবনা রয়েছে না, তাদের যে বক্তব্য, তাদের সে বক্তব্য ধারাবাহিকতা হচ্ছে, কে ফ্যাসিবাদের সহযোগী, কে তাদের রক্ত মারিয়ে, মানে বিপ্লবীদের রক্ত মারিয়ে, শহীদের রক্ত মারিয়ে ক্ষমতায় যেতে চায়। তো ক্ষমতায় যে গেল না, একটা ক্ষমতায় আছে একটা সরকার, এটাই কি এইভাবে চলতে থাকবে কিনা, নাকি আমরা জনগণের ম্যান্ডেট নেব? অর্থাৎ শেখ হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, ওই অবস্থায় রেখে দিব, তাহলে পরে ভোটাধিকার উনি কেড়ে নিয়েছিলেন, ওই অবস্থায় রেখে দিলাম, তাহলে কে ভোটাধিকার না থাকলে তো সেও তো ফ্যাসিস্ট। ফ্যাসিস্ট না, এটা প্রমাণ করার জন্য ভোটাধিকার সেটি আবার গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিতে হবে। হাসিনার মতো তামাশাপূর্ণ নির্বাচন হলে হবে না। তাহলে পরে এটা প্রমাণ করার দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোর না, সরকারের। এবং সরকারকে যারা সমর্থন করছে তাদের ভাবমূর্তি রক্ষা করা অনেক কিছুর উপরে ওই একটা ভালো নির্বাচনের ঘটনার উপর নির্ভর করছে। এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, রাজনৈতিক দলগুলো তার সঙ্গে জড়িয়ে যাবে, সে দায়িত্ব তো সরকার, রাজনৈতিক দল নিবে না। কেন তার ব্যর্থতা আমরা কাজে নেব? আমরা তো পথ দেখাচ্ছি, আমরা তো সমর্থন দিচ্ছি, আমরা তো ভালো মন্দটাও বলছি। সরকারকে শত্রু জ্ঞান করে আমরা সমালোচনা করছি না। আমরা সরকারটা সঠিকভাবে এগিয়ে যাক, যদি কোনো ত্রুটি বিচ্যুতি আমরা সরকারকে দেখিয়ে দিই, সেটি কিন্তু সরকারের খারাপ উদ্দেশ্যে আমরা কোনো রাজনৈতিক দলই করছে না, বিএনপি তো করছেই না। সেই জন্য আমি বলবো যে আমাদের তরুণ বন্ধু যারা এখন নেতৃত্বের দিকে এগোচ্ছে, তাদেরকে আরও বেশি সতর্কতা অবলম্বন করা। আমরা চাই না এই অংশটা ধ্বংস হয়ে যাক, গেলে পরে আমাদের একটা বিরাট শূন্যতা সৃষ্টি হবে রাজনীতিতে। আমরা ছাত্র রাজনীতিতে আসছি, তো এখন এসে মুরব্বী জায়গায় বসছি, কিন্তু এই ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে আবার মুরব্বী জায়গায় ওরা আসবে, আমার একটা শূন্যতা, তো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। সেই জন্য যারা একটা আন্দোলনের মধ্য থেকে যে জেনারেশনটা বেরিয়ে আসছে, আমি ব্যক্তিগতভাবে তাদের সমর্থক। আমি চাই তারা যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, তারা যেন তাদের ক্রিয়া, কর্ম, বক্তব্য এটা দিয়ে যেন তারা প্রমাণ করে আগামী দিনে তারাই হচ্ছে রাষ্ট্র পরিচালনার যোগ্য, এটা আমি মনে করি। সাইফুল হক, সন্দেহ কি আসলে বাড়ছে নির্বাচন নিয়ে, আপনার কি মনে হয়? এবং তারা যে কথাবার্তাগুলো বলছেন উপদেষ্টার মধ্যে, এবং তারা ছাত্র সমন্বয়ক হোক, ছাত্র হোক,
যেই পরিচয় হোক না কেন তারা তো সরকারের উপদেষ্টা, অবশ্যই সেই জায়গা থেকে তাদের বক্তব্যকে আমরা মূল্যায়ন করব। যদিও হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা পরিষদে নেই, কিন্তু এই যে তারা বলছে নির্বাচন প্রশ্ন নানান ধরনের কথা বলছে, সন্দেহের কথা বলছে, আপনারাও তাদের প্রতিক্রিয়াগুলো জানাচ্ছেন। নির্বাচন নিয়ে কি আস্তে আস্তে মানুষের সন্দেহ বাড়ছে, এমনটি মনে করার কোনো কারণ আছে? আমি প্রথমত যদি সরকারের বয়ান যদি ধরি, প্রধান উপদেষ্টার কথা যদি, আমি তো নিশ্চয়ই তার উপরে নির্ভর করতে চাইব, তার উপরে আমি ভরসা করতে চাইব। তিনি স্পষ্ট করে বলেছেন যে তাদের তো লক্ষ্য একটা নির্বাচন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা স্ব দায়িত্বে তারা ফিরে যেতে চান। আমার টিচার ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আরও একজন যারা এখানে আছেন, তো তিনি কথা বলেছেন, সেনাবাহিনীর প্রধান কথা বলেছেন, ডক্টর আসিফ নজরুল তিনিও একটা ধারণা দিয়েছেন। তো এটা তো বোঝা যায় সরকারের মধ্যে চিন্তার এটার একটা বহিঃপ্রকাশ বোঝা যায়, এটা সত্য। দিন শেষে তো প্রফেসর ইউনূস তিনি চূড়ান্ত একটা বক্তব্য তিনি রাখবেন, যেটা সরকারের বক্তব্য। আবার ইলেকশনের ডেফিনিট যে শিডিউল, এটা তো ডিক্লেয়ার করবে ইলেকশন কমিশন, দিন তারিখ ক্ষণ, এটা তো ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে। কিন্তু তাদের কাছে তো সরকারের দিক থেকে একটা রাজনৈতিক বার্তা যেতে হবে যে আমরা ধরুন, যেমন একবার বললেন না প্রফেসর ইউনূস যে সংস্কারের প্রয়োজনে নির্বাচন কয়েক মাস হয়তো পিছিয়ে যেতে পারে। লাস্ট বক্তৃতা বললেন না, আমি যদি জানতাম যে নির্বাচনের তাদের চিন্তাটা কি, এটা কি 2025-এর সেপ্টেম্বর, অক্টোবর নাকি ডিসেম্বর, তখন আমি বুঝতে পারতাম যে আরও 3 মাস এগিয়ে আনা দরকার নাকি আরও 3 মাস এটাকে আরও সময়টা দেওয়া দরকার। আমি তখন জানি না যে ইলেকশনটা কবে হবে, কিন্তু আমি এ পর্যন্ত ভরসা করতে চাই তারা একটা ইলেকশনকে হেড করে তারা এটাকে ভিশন বা লক্ষ্য রেখে তারা কাজ করছেন। সেই লক্ষ্যে সংস্কার কমিশনগুলো তারা সেখানে কাজ করছেন। আমি তাদের দিক থেকে, আমি আনুষ্ঠানিক বক্তব্যের দিক থেকে আমি বড় ধরনের কোনো ব্যত্যয় আমি দেখতে চাই না। যদিও কিছু কিছু বক্তব্য নিয়ে প্রশ্ন আছে, বিভ্রান্তি তৈরি হয়েছে, সরকারের মেয়াদ 4 বছর হবে না আরও কম হবে, বিভিন্ন সময় যে বক্তব্যগুলো এসছিল। আবার দিন শেষে একটু বললেন কিছুটা খেদের যে দলগুলো যদি সংস্কার না চায় তাহলে তো নির্বাচন দিয়ে মোটামুটি আমাদেরকে বেরিয়ে যেতে হবে। মানে এটা কিছুটা খেদের এবং কিছুটা ক্ষোভের একটা বহিঃপ্রকাশ। তো দলগুলো অন্তর্বর্তী সরকার সংস্কারের ব্যাপারে কি করলো না, এটা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকার বহু আগে থেকেই আমরা পাবলিকলি কমিট বাউন্ড, আমরা পাবলিকলি অঙ্গীকারাবদ্ধ যে আগের জমানায় ফিরবে না। রাষ্ট্র, সরকার, সংবিধান, প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রে এর একটা ডেমোক্রেটিক একটা রিফর্ম লাগবে। না হলে বাংলাদেশ কিন্তু 21 শতাব্দীর উপযোগী আমরা কোনো ডেমোক্রেটিক স্টেট বা গভর্নমেন্ট বা সমাজের দিকে আমরা কিন্তু যেতে পারবো না, যেখানে ব্যক্তির জবাবদিহিতার মধ্যে থাকবেন সব কিছু। গুরুত্বপূর্ণ। আমি সেদিক থেকে হ্যাঁ ধরুন হয়তো কিছু উদ্বেগ উৎকণ্ঠা আছে। এই যে আপনি একটু আগে বললেন না হাসনাত আব্দুল্লাহ যে প্রোগ্রামে এটা বলেছেন, মায়ের ডাকের প্রোগ্রামে, ওই মঞ্চে আমি ছিলাম, আমি ওর পরে কজনের পরে আমিও সেখানে বক্তব্য রেখেছি। আর হ্যাঁ তাদের দিক থেকে হয়তো এরকম একটা উদ্বেগ আশঙ্কা হয়তো তাদের কাজ করতে পারে। কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই আমরা, কারণ এখন আওয়ামী লীগ একটা পরিকল্পিত গণহত্যার একটা আইসিটি যে ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে একটা বিচারিক কার্যক্রম সেখানে চলছে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ অনেকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 16 বছরে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সে ব্যাপারে অসংখ্য মামলা হয়েছে, সেটাও একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। রাজনৈতিক দলগুলো তো এই পুরো প্রক্রিয়ার তারা অংশ তারা। সুতরাং আমরা বিচার চাই না বা কোনো একটা ম্যানেজ করতে চাই, সমঝোতা করতে চাই, এটা সত্য যে আমরা আওয়ামী লীগের আমরা নিষিদ্ধ করাটাই কোনো সমর্থন মনে করিনি। কোনো সংগঠিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কোনো সমাধান না। এটা উল্টো সহানুভূতি তৈরি করে, এটা উল্টো তাদের অপরাধগুলো পরোক্ষভাবে ঢাকা পড়ে যায় এবং এটা অনেক সময় আবার একটু ব্যাকফায়ার করে। একটা দলকে আপনি মোকাবেলা করবেন ইডিওলজিক্যালি, পলিটিক্যালি, অর্গানাইজেশনালি, আপনি পলিটিক্যালি তাদেরকে আপনি মোকাবেলাটা করবেন। আওয়ামী লীগ ভবিষ্যতে বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে কিভাবে পলিটিক্সে ফিরবে সেটা একটা বড় একটা আলোচনার প্রশ্ন। কিন্তু যারা অপরাধ সংগঠিত করেছেন তাদের বিচারের প্রশ্নে দল, আমাদের জনগণ কিন্তু ঐক্যবদ্ধ। সুতরাং এটা নিয়ে নতুন কোনো প্রশ্ন তোলাটাকে এটা কিন্তু বিভ্রান্তি তৈরি করবে
এটা পারস্পরিক দূরত্ব তৈরি করবে, ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু এটা কিন্তু বাড়বে এবং সেটাটা হওয়াটা কিন্তু ঠিক হবে না আর কি। আর এবং লাস্ট যেটা বাক্যটা বলি, আমরা পুরো আয়োজনের ক্ষেত্রে এখন ধরেন তাদের অনেকগুলো এজেন্ডা আছে। আমি বরঞ্চ পরামর্শ দিই আমার ছাত্র তরুণ আমাদের অনুজ প্রতিম ভাইদেরকে, লেটস ডু, এতে তারা একটা পলিটিক্যাল পার্টি করবে, পলিটিক্যাল পার্টি করুক, তরুণরা তারা সেখানে ছড়িয়ে পড়ুক দেশব্যাপী, এবং তারা আগামীতে যে নির্বাচন হবে আমি নিশ্চয় বিশ্বাস করি তারা একটা অ্যাডভান্স একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা ইলেকশন করবেন। সেই ইলেকশনের কাছে আমি মনে করি জনগণ যদি সমর্থন করে নিশ্চয়ই তারা দায়িত্বে আসবেন, নেতৃত্বে আসবেন, এবং তাদের নেতৃত্বে দেশ মানুষ চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পলিটিক্যাল প্রসেস বাদ দিয়ে জায়গাটা হবে না। লাস্ট একটা ধরুন, আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া কবে নাগাদ শেষ হবে? আমি যদি আপনাকে যদি জিজ্ঞাসা, আপনি একজন জনপ্রিয়, আপনি একজন উপস্থাপক, আপনি কি এখন বলতে এটা কি 6 মাসে শেষ হবে, এটা কি 1 বছর লাগবে নাকি 5 বছর লাগবে? প্রশ্ন যদি এভাবে যদি উত্থাপন করেন, ধরুন আপনি যদি আমাকে উত্থাপন করেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয়, তো বিচার যদি 5 বছর লাগে, সমস্ত বিচার যদি 10 বছর লাগে, তার মানে কি এই অন্তর্বর্তী সরকার আমি 5 বছরের জন্য 10 বছরের জন্য এভাবে চলবে? এবং আমাদের দুলু ভাই খুব চমৎকার করে ভাই যেটা বললেন, গোটা আন্দোলনে বড় প্রশ্ন ছিল গণতন্ত্রের প্রশ্ন, ছিল মানুষের ভোটাধিকারের প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন। শুধুমাত্র যদি 18 এবং 24-এর ইলেকশন কেবল যদি নিয়মতান্ত্রিকভাবে ইলেকশন হতো, তাহলে তো এই চেহারা আমাদেরকে দেখতে হতো না, তাহলে আমাদেরকে এই অভ্যুত্থানে আমাদের কিন্তু প্রয়োজন কিন্তু হতো না। তাহলে দিন শেষে এদের মানুষ গণতন্ত্র বলতে দিন শেষে সে কিন্তু ভোটকে সে বোঝে, সে হচ্ছে একদিনে সে রাজা। সুতরাং ভোটটা একমাত্র গণতন্ত্রের একটা মাত্র উপাদান। তাহলে আপনাকে সেই জায়গাটাকে রেখে এর সঙ্গে সংযুক্ত করে সমগ্র গণতান্ত্রিক ট্রানজিশনের প্রোগ্রামগুলো হাজির করা দরকার। সুতরাং সমস্ত প্রশ্ন যদি আপনি এখনও যদি আপনি হাজির করতে চান, তাহলে সরকার কিন্তু পথ হারিয়ে ফেলতে পারে, সরকার কিন্তু আরও বিভ্রান্তিটা বাড়ার কিন্তু আশঙ্কা আছে। জাতীয় সরকার নিয়ে অনেক কথা উঠেছে, যারা আপনাদের সঙ্গে আন্দোলনে ছিল, যেসব রাজনৈতিক দল বা একসাথে যুগপৎ আন্দোলন করছেন, তাদের পক্ষ থেকে কেউ কেউ বলছে যে 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন করা হোক। সে বিষয়ে আপনাদের কিছু কিছু মন্তব্য এসেছে ইন্ডিভিজুয়ালি, ব্যক্তি পর্যায় থেকে। আপনার কাছে একটু জানতে চাই শামসুজ্জামান দুদু, জাতীয় সরকার যদি গঠিত হয় সেক্ষেত্রে আপনাদের আশঙ্কা কি, অথবা এটাকে আপনারা কী হিসেবে দেখছেন যদি এই ধরনের কোনো সিনসিয়ারিটির সঙ্গে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়? আমাদের দিক থেকে বিএনপির পক্ষ থেকে আমাদের পার্টি অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট করে বলেছিলেন যে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রাম করেছেন, যারা জেল খেটেছেন, মামলার মুখোমুখি হয়েছেন, নির্যাতনের মুখোমুখি হয়েছেন, সেই সব রাজনৈতিক দল, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, সেখানে ছোট বড় মধ্যম সব ধরনেরই দল ছিল বা আছে। তো তারা যদি কোনো আসনে জয়লাভ না করে, তারপরেও তাদের সমবায় অর্থাৎ আন্দোলনমুখী দলগুলো সমবায় একটি জাতীয় সরকারের মধ্য দিয়ে আগামী দিনে এটা মোকাবেলা, জাতীয় সরকারের কথা বলছি না, না আমি বলি ওই একটি মোকাবেলা করা হবে। তো এখন যারা বলছেন জাতীয় সরকারের কথা, সেই জায়গাটার সঙ্গে আমাদের বড় ফারাক হচ্ছে। প্রথমত হচ্ছে এই গত 18 বছর ধরে 16 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট অধিকার দিতে পারে, নিজের নতুন ভোটার বিশেষ করে, তারা গত 3টা টার্মে ভোটের কাছেই যেতে পারে না। তো ভোট দিতে পারে নাই, পছন্দের প্রার্থী বা দলকে তারা জিতাতে পারে নাই, সরকারও হয় নাই। অর্থাৎ ভোটের নামে এক ধরনের তামাশা হয়েছে, এবং সেই তামাশার দাবিদার হচ্ছে শেখ হাসিনা, যে কারণে তার শাসন ব্যবস্থা ফ্যাসিবাদী, একেবারে নির্যাতন, নির্মমতা, লুটপাটের সীমাহীন। তা আমরা বলেছি এই যে পতন, এই পতনের ভিতর থেকে নির্বাচনের মধ্যে থেকে একটা জাতীয় সরকার হতে পারে, সেই মানে নির্বাচনটার মধ্য দিয়ে। তো নির্বাচনটা কে করবে? তার জন্য তো কেয়ারটেকারকে আমরা সাপোর্ট করেছি। তাহলে এখন আবার মানে নির্বাচনের আগে তাহলে কেয়ারটেকার গঠন করলাম কেন? আরেকটা জাতীয় সরকার যদি করি সে তো আগেই করতে পারতাম। যদি সেই জাতীয় সরকারের অধীনে নির্বাচনটা আরো ভালো হয়ে থাকে, এমন তো দাবি করছেন অনেকে, এবং অনেক ধরনের ষড়যন্ত্র যেহেতু চলছে। না না না, ভালো মন্দ আরো পরের কথা। আমরা মনে করি এই সরকারের দিয়ে একটু সম্ভব এখনো পর্যন্ত, এবং তারা
এই উদ্যোগগুলোর সপক্ষে কাজও করছেন, যাতে সময় বৃদ্ধি না পায়, যৌক্তিক সময়ের মধ্যে। যেমন এই সরকারের সঙ্গে সংশ্লিষ্টরাই কিন্তু মোটামুটি 1-1.5 বছরের মধ্যে ঘটনা তারা বলেছেন আগামী বছরের শেষের দিকে হলো নির্বাচন করা সম্ভব হবে। আর সাইফুল ভাই কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে বললেন, নির্বাচন তো করবে হচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তটা থাকতে হবে সরকারের। নির্বাচন সরকার করবে না, কিন্তু সেই সিদ্ধান্তটা দিবে কমিশনকে সরকারি। তো এই সরকার তো কোনো রাজনৈতিক এজেন্ডা পূর্ণ করার জন্য আসে নাই, এরা কিছু কিছু ক্ষেত্রে নির্বাচনকে সফল স্বাভাবিক করার জন্য কিছু সংস্কার করতে চায়। তার সঙ্গেও কিন্তু কোনো রাজনৈতিক দল দ্বিমত পোষণ করেনি, কিন্তু অনন্তকাল সীমাহীন সময় এই জায়গাটায় বলা হয়েছে যে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ, সেই রোডম্যাপ সকল রাজনীতির সঙ্গে আলোচনা করে করব, কারণ এই সরকার তো থাকার জন্য আসে নাই। তো তাহলে অসুবিধাটা কি আমার বিবেচনায়? আর সরকারের ভিতর থেকে যারা কথা বলছেন, আমি বলবো তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সাহসী নেতা বলবো, আরেকটু সাহস দেখে পদত্যাগ করতে হবে। যে সাহসী বক্তব্য দিচ্ছেন, আরেকটু সাহস দেখে পদত্যাগ করতে হবে, করে এই যে নতুন রাজনৈতিক দল ওয়েলকাম। আমরা তো ছাত্র নেতা ছিলাম, সাইফুল ভাই তো ছিলেন, সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে তো সাইফুল ভাই চলছেন, আমরা চলছি, আরো অন্যান্য রাজনৈতিক দল চলছে, তারা নিজেদের এজেন্ডা নিয়ে চলছেন। তারা এই সরকারের অবস্থান চায়নি তো, কিন্তু যৌক্তিক কারণেই তাদের অবস্থান থাকা উচিত ছিল, কিন্তু তারা থাকে নাই। এটা ভালো নির্বাচন, কিন্তু হঠাৎ করে এখন যদি কেউ বলে, এটা বিভ্রান্তি সৃষ্টি করবে। সাহসটা দেখাতে হবে। জাতীয় কনভেনশন তারা ডেকে, গণতান্ত্রিক কনভেনশন, স্বাধীনতার কনভেনশন, যদি মনে করে যে তাদের অসুবিধা আছে আমার ডাকলে আমি যাব, তাদের কনভেনশন কি করে করতে হয় সেগুলো দেখাই দিব, কিন্তু পদত্যাগ করে ওখানে আসতে হবে। সাইফুল ভাইও যাবে, আমরা তাদের সহযোগিতা করব, কিন্তু বিভ্রান্তির সৃষ্টি করে এই সরকারকে বিতর্কিত করা এই মুহূর্তে কোনো অবস্থাতে ঠিক হবে না। এটা সরকারের জন্য শুধু না, দেশের জন্য বিপজ্জনক হবে। আমরা তাদেরকে ভালোবাসি, অপছন্দ করি না, কিন্তু তারা ওই যে আছে না, হঠাৎ করে ছেলেপিলের হাতে চাকু পড়ে গেলে সব মানে গার্জেনরা নিবৃত্ত করতে চায়, কারণ ও তো জানে না। তা আমরা তার সঙ্গে তুলনা করতে চাই না। এরা তরুণ, এরা সাহসী, কিন্তু এইসব জিনিস একটু ভেবেচিন্তে কথাবার্তা বলা ভালো। আমরা শেষ পর্যায়ে সাইফুল হক, আমার প্রশ্ন হচ্ছে, যারা চাইছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা চাইছে জাতীয় সরকার, তাদের উদ্দেশ্যটা কি? আমরা তো মনে করি যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল, একটি আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে জোট বা আওয়ামী লীগ, তার বাইরে আর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অবশ্যই বিএনপি সহ আপনারা যারা রয়েছেন, এখন তাদের মধ্যে থেকে আবার কেউ কেউ চাইছে যে আমার মনে হয় যে তাদের উদ্দেশ্য যে খুব খারাপ, আমি এটা বলবো না। 4 তারিখে আমি নামটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন না, 4 তারিখে ওই প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠকে সেখানেও একটা দল জাতীয় সরকারের ব্যাপারে, এটা না বললে আমি বলছি আপনাকে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিল। আচ্ছা, আমি নামটা হয়তো আমি বললাম না, তারা দাবি, তারা উত্থাপন, তারা এটা বলতেই পারেন, এটা তো গণতান্ত্রিক অধিকার, ভেতরে বলতে পারেন, বাইরে বলতে পারেন, আবার অন্য কেউ বলতে পারেন। প্রধানত যেটা বললেন, মানুষের একটা ধারণা হয়েছে কি সরকার যথেষ্ট ভালোভাবে দেশটা চালাতে পারছে না। মানুষের এত বিপুল সমর্থনের পরও সরকারের ভূমিকাটা খুব দৃশ্যমান হচ্ছে না, খুব বেশি ইফেক্টিভ হচ্ছে না। যে বললাম, সরকারের মধ্যে মানে প্যারালেলি অনেকগুলো সরকার কাজ করছে, সরকার কিছুটা সমন্বয়হীনতা, খানিকটা অস্থিরতার মধ্যে কিনা, খানিকটা বেসামাল কিনা, এরকম নানা প্রশ্ন সমাজে নানা জায়গা থেকে আসছে। সেই জায়গাতেই কেউ কেউ সমাধানের পথ হিসেবে তারা এটা বলছেন, কিন্তু আমরা মনে করি যে এটা প্রয়োজন নেই। এই কারণের জন্য, যেহেতু ইতিমধ্যে আমাদের ইলেকশন কমিশন ফর্ম হয়েছে, কমিশন সংস্কার কমিশনগুলো বাই ডিসেম্বর জানুয়ারি তাদের সমস্ত রিপোর্টগুলো তারা দিয়ে দেবেন, এবং যেখানে রাজনৈতিক দলগুলো একটা সম্ভব একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকারি যে কমিটমেন্ট, তার সাথে পলিটিক্যাল পার্টিগুলোর একটা এনগেজমেন্ট রয়েছে, আমরা মনে করি জনগণের এই বিপুল সমর্থনটা নিয়ে সরকারে যদি এটা ডেফিনিট পলিটিক্যাল একটা যদি পজিটিভ ইন্টেনশন যেহেতু আছে, আমি মনে করি এই সরকারের পক্ষেই, তাদের নেতৃত্বেই পলিটিক্যাল পার্টিকে আস্থায় নিয়ে, ছাত্র তরুণদেরকে আস্থায় নিয়ে নির্বাচন কমিশনকে এম্পাওয়ার্ড করে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করে
আগামী বছরের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন করে বেরিয়ে যাওয়া সম্ভব, তাহলে দেশের মানুষ এই সরকারকে এই ডাবল প্লাস দেবে। এবং এটাই প্রফেসর ইউনূস সরকারের নেতৃত্বে একটা ঐতিহাসিক একটা ভূমিকা পালন হয়েছে বলেই একটা গণতান্ত্রিক অভিযাত্রা আমরা একটা বিশাল একটা মাইল ফলক তৈরি করলাম বলে দেশটা কিন্তু হাঁটবে। এই সরকার রিফর্মের ভিত্তিগুলো তারা তৈরি করবেন, কিন্তু কাজগুলো ভবিষ্যতে এগিয়ে নিতে হবে রাজনৈতিক দল বা অথবা যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, সমাজের গুরুত্বপূর্ণ অংশীজনদেরকে। এ ব্যাপারে তো আমাদের পাবলিক কমিটমেন্ট আছে। আমরা যদি কমিটমেন্ট মেনটেন না করি তাহলে মানুষকে দলগুলো তো ছেড়ে দেবে না, মানুষ দলগুলো তো বেইমান হিসেবে মানুষ দলগুলোকে চিহ্নিত করবে। সুতরাং এবার এটা ভাবার কোনো কারণ নেই। এবার আমরা নতুন একটা স্বপ্ন নিয়ে সবাই যাত্রা করেছে। আমি বিশ্বাস করি এবার বাংলা অভ্যুত্থান বিজয়ী হবে, অন্তর্বর্তী সরকার সফল হবে, বাংলাদেশের মানুষ এবার বিজয়ী হবে। অনেক ধন্যবাদ সাইফুল হক আপনাকে, ধন্যবাদ শামসুমান দুদু। দর্শক, শেষ করছি, এই ছিল আজকের আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।